স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যাকচুয়ালি এর আগের দিন আমরা যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে যে জায়গাটা পর্যন্ত আলোচনা করেছিলাম সেটা হলো দ্রবণের গাঢ়ত্বের যে বিভিন্ন রাশি, সেই রাশিগুলো যেমন নর্মালিটি, মোলারিটি, মোল ফ্র্যাকশন, সেগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা, এবং তার সঙ্গে সঙ্গে সেই নর্মালিটি থেকে মোলারিটি, মোলারিটি থেকে মোলারিটি, মোল ফ্র্যাকশন থেকে মোলারিটি, সেই রূপান্তরগুলো কত সহজে করা যায় সেগুলো আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। এছাড়াও আমরা বলেছি বাষ্পচাপ কী, অ্যাকচুয়ালি বাষ্পচাপ কী এবং বাষ্পচাপ কী কী বিষয়ের উপরে নির্ভর করে সেগুলো ডিটেলসে আলোচনা করেছি। বিশুদ্ধ দাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয় কেন। এখন আজকের বিষয় হচ্ছে তার পরবর্তী যে অংশ সেটা দেখছি আলোচনা করব। দেখো, বাষ্পচাপ এবং রাউটের সূত্র সেখানে যেটা পেয়েছিলাম P = P0 × x1। P কি জিনিস? অ্যাকচুয়ালি P হলো দ্রবণের বাষ্পচাপ। ধরে নিলাম একটা কন্টেনারে বিশুদ্ধ জল আছে, এর মধ্যে কি মিশিয়ে দিয়েছি? কঠিন দ্রাবক। কঠিন দ্রাবক কি মিশিয়েছি? চিনি মিশিয়ে দিতে পারি, চিনি কিন্তু জলে সলিউবেল, চিনি মিশিয়ে দিয়েছি। তাহলে চিনি মিশিয়ে দিলে কি হয়ে গেছে? এটা একটা দ্রবণে পরিণত হয়ে গেছে। এখন দ্রবণের বাষ্পচাপটা কার সঙ্গে সমান? সেটা হচ্ছে বিশুদ্ধ দাবক। বিশুদ্ধ দাবক মানে হচ্ছে পিওর ওয়াটার, এবং সেই পিওর ওয়াটারের বাষ্পচাপ এবং দ্রবণে বিশুদ্ধ ওয়াটারের যে মোল ভগ্নাংশ তার গুণফলের সমান। এবার একটা ক্লিয়ার করে দিই, দেখে নাও, যদি পুরোটাই জল হয়, পুরোটাই যদি জল হয়ে যায় তাহলে জলের মোল ফ্র্যাকশন কত হবে? 1। জলের মোল ফ্র্যাকশন 1 হয়ে গেলে P = P0। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে পুরোটাই জল হলে সেটা জলের জন্য বাষ্পচাপ পাওয়া যাচ্ছে। এখন ধরো যদি জলের মধ্যে চিনি মেশাই, চিনি যত মেশাবো তত কিন্তু জলের মোল ফ্র্যাকশনটা কমতে থাকবে। তাহলে x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। এটা যত গ্র্যাজুয়ালি কমবে এটা তত কমবে। অ্যাকচুয়ালি মনে করো জলটা পুরো শেষ হয়ে গেছে, জলটা নেই। জল নেই মানে কি? সেখানে শুধুমাত্র কি পড়ে থাকবে? চিনি পড়ে থাকবে। আর চিনি কি? সলিড সাবস্টেন্স। সলিড সাবস্টেন্সের কোনো ভেপার প্রেশার দেয় না। সলিড কি করে ভেপার প্রেশার দেবে? ভেপার প্রেশারটা কি? সলিড সাবস্টেন্সের ভেপার তৈরি হবে না, তাহলে সলিড সাবস্টেন্সের কোনো ভেপার প্রেশার নেই। তাহলে এই গ্রাফটা কি শো করছে? দেখো, আমরা P বাষ্পচাপের সঙ্গে আমরা মোল ফ্র্যাকশনের একটা গ্রাফ প্লট করেছি, যেখানে দেখতে পাচ্ছি যে x1 = 0, মানে এটা কি শো করছে? যে এখানে কোনো জল নেই। আর এটা কি শো করছে? পুরোটাই জল। যদি পুরোটাই জল হয় তাহলে যে বাষ্পচাপটা শো করবে পুরো জলটা, তাহলে বিশুদ্ধ জলের বাষ্পচাপ। বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত? P0 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। এখন গ্র্যাজুয়ালি জলের মধ্যে যত চিনি দেব, এই লেফট সাইডে আসছি, ফ্রম রাইট টু লেফট, গ্র্যাজুয়ালি x1 এর ভ্যালু ডিক্রিজ করছে, ভেপার প্রেশার গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। কেন ডিক্রিজ করছে ভেপার প্রেশার? কারণ একক ক্ষেত্রফলে বিশুদ্ধ দাবক অর্থাৎ জলের অনুসংখ্যা কমে যাচ্ছে। তাহলে একটা সময় আসবে যখন দেখা গেছে পুরোটাই যদি জল নেই, জল কি? শুধু চিনির উপর তলে কোনো ভেপার পাবো? এটা আমরা আলোচনা করেছিলাম কিসের সম্পর্কে? এটা হচ্ছে যদি কঠিন দ্রাবক দ্রবীভূত থাকে বিশুদ্ধ জলে, মানে পিওর ওয়াটারে যদি কঠিন দ্রাবক অনুদ্বায়ী কোনো একটা দ্রাবক দ্রবীভূত থাকে, সেক্ষেত্রে রাউল্টের সূত্র বাষ্পচাপ সংক্রান্ত কি হবে? সেখানে বলা যাবে যে কোনো একটা বিশুদ্ধ দ্রাবকে বা পিওর ওয়াটারে যদি একটা অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক দ্রবীভূত থাকে, সেক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ কি হবে? বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ এবং সেই বিশুদ্ধ দাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। কিন্তু এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে যেটা আলোচনা করছি, যদি দুটোই দ্রাব এবং দ্রাবক দুটোই কি উদ্বায়ী হয়, এটা উদ্বায়ী করে দিই। অনুদ্বায়ী তো হবে না, কারণ অ্যাকচুয়ালি অনুদ্বায়ী হলে তো তোমার ভেপারাইজই করছে না, উদ্বায়ী হয়। উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের মিশ্রণের বাষ্পচাপ নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখা যাক, একটা কন্টেনারে শুধুমাত্র A আছে,
আরেকটা কন্টেনারে শুধুমাত্র কি রেখেছি, বি রেখেছি। যদি শুধুমাত্র এ থাকে ফার্স্ট কন্টেনারে, সেখানে যে ভেপারটা প্রডিউস হবে সেটা কার ভেপার প্রেসার, বিশুদ্ধ এর বাষ্পচাপ। আবার এই কন্টেনারে কি আছে, বি রেখেছি, এখানে যে ভেপারটা প্রডিউস হবে সেটা কার জন্য, সেটা হচ্ছে বি এর জন্য ভেপার প্রেসার, বিশুদ্ধ। এখন দুটোকে যখন আমি মিশিয়ে দিচ্ছি তখন কিন্তু তাদের মধ্যে কিন্তু এক সাইডে এ এক সাইডে বি এরকম তো থাকতে পারে না, এ আর বি কি করবে, মিশে যাচ্ছে, তাহলে এ বি এ বি এ বি এই প্যাটার্নে থাকবে। এখন তোমরা বলো তো, এখানে যখন ভাবছিলাম পার ইউনিট এরিয়াতে যতগুলো এর মলিকুল ছিল এখানে কি থাকবে, কি বলবে না স্যার থাকবে না? কেন থাকবে না? পার ইউনিট এরিয়াতে এখন কি হয়ে গেছে, এর পরিমাণ কমে যাচ্ছে বি উপস্থিত থাকার জন্য। সেরকম আর বি এর রেসপেক্টে যদি আমরা কনসিডার করি, বি এর ক্ষেত্রেও বলবো যে বি এর পরিমাণ পার ইউনিট এরিয়াতে রিলেটিভলি যা থাকা উচিত ছিল এখানে তার তুলনায় কমে গেছে এ প্রেজেন্ট থাকার জন্য। তাহলে কি আমরা এই মিশ্রণের ভেপার প্রেসার পিএ নট প্লাস পিবি নট বলতে পারবো? বলতে পারবো, কারণ আমরা দেখেছি যে এই মিশ্রিত অবস্থায় তাদেরকে প্রেসারটা কি প্রেসার নিয়ে ভাবতে হবে, পার্সিয়াল প্রেসার, অংশচাপ। এখন আমরা রাউন্ডের সূত্রে আগেই পড়ে এসেছি যে এই মিশ্রণে পিএ মানে কি, এর অংশচাপ, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল, মিশ্রণে এর মোল ভগ্নাংশের সঙ্গে সমান। সিমিলারলি আবার এখানে কি দেখছি, বি আছে, তাহলে বি এর বাষ্পচাপটা কার সঙ্গে প্রপোর্শনাল, সেটা হচ্ছে পিবি মানে কি, এক্স বি, যেটা এক্স বির সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা এবারে ক্লিয়ার করে দিই, ধরো পি এ সমান কে ইন্টু এক্স এ লিখছি, যখন x is equal to 1, মোল ফ্র্যাকশন অফ a is equal to 1, এটা কি ইন্ডিকেট করে, মোল ফ্র্যাকশন যদি 1 হয় সেটা ইন্ডিকেট করছে পুরোটাই a। আচ্ছা পুরোটা যদি a হয়ে যায় তাহলে যে বাষ্পচাপটা দেখাবে সেই বাষ্পচাপটা কার বাষ্পচাপ, বিশুদ্ধ এর বাষ্পচাপ। তাহলে আমরা কি লিখতে পারি, যখন মোল ফ্র্যাকশন অফ a is equal to 1 তখন PA equal to PA নট। তাহলে আমরা কে এর ভ্যালুটা এখানে কি পেতে পারি, আমরা এখানে যদি 1 বসাই, এটা যদি PA নট লিখি তাহলে কে সমান কি পেলে তুমি, PA নট পাচ্ছ। এটা যখনই 1 হয়ে যাবে এটা তখনই PA নট লিখতে হবে, এটা 1 মিন্স এটা PA নট, তার মানে কে ইজ ইকুয়াল টু PA নট আমরা বার করে নিতে পারছি। ইকুয়েশনটা কি বলতে পারো, PA সমান PA নট ইনটু x। ক্লিয়ার? সিমিলারলি এখানেও আমরা কি পাবো, PB সমান কি, PB নট ইনটু x। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যদি এ আর বি কে একসঙ্গে মিশিয়ে দিই তখন কিন্তু তারা তাদের যে প্রেসারটা সেটা কি প্রেসার হবে, পার্সিয়াল প্রেসার বা অংশচাপ। এবারে আমরা সেই চলে এসো ডাল্টনের অংশচাপ সূত্র। ডাল্টনের অংশচাপ সূত্র কি হয়েছে মিশ্রণের ক্ষেত্রে, ডাল্টনের অংশচাপ সূত্র অনুযায়ী কি, পি টোটাল সমান পিএ প্লাস পিবি। এখন পিএ আর পিবির আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি, পিবিটা সিমিলারলি ডিটারমাইন করা যাবে কি হবে, পিবি নট ইনটু এক্সপি। সেটা আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, পি টোটাল সমান মোল ফ্র্যাকশন অফ এ ইনটু পিওর এর ভেপার প্রেসার, সেরকম মোল ফ্র্যাকশন অফ বি ইনটু পি এর পিওর বি এর ভেপার প্রেসার। এই ইকুয়েশনটাকে একটু মডিফিকেশন করছি। কিভাবে করছি দেখো, যেটা এক্সপি কে কি লিখতে পারি, 1 মাইনাস এক্স এ লিখতেই পারি। কেন লিখতে পারি, কারণ মোল ফ্র্যাকশনের কি টোটাল সামটা কি হয়, 1 হয়। তাহলে সেটা যদি আমরা বসিয়ে দিতে পারি, এটা কেন বানালাম একটু পরে আলোচনা করব যখন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সেট করব। এখন তোমাদের একবার মনে হবে যে স্যার এই ইকুয়েশনে ধরে নিন তো বিটা সলিড ছিল, তাহলে কি হতো, আচ্ছা বি সলিড হলো, ঠিক আছে বিটা আমি সলিড ছিল, বি যদি সলিড হতো তাহলে কি হতো, পিবি ডট জিরো, কারণ কি বলেছিলাম সলিড সাবস্টেন্সে তার কোনো ভেপার প্রেসার থাকে না। তাহলে এটা যদি জিরো হয়ে যায়, পুরো টার্মটাই জিরো হয়ে গেল, তাহলে পি টোটাল সমান কি, এক্স এর পি। তাহলে আলটিমেটলি এখানে ফিরে, তাই না? তাহলে আমরা বাষ্পচাপ বিষয়ে কি আলোচনা করলাম, উদ্বায়ী যদি দুটোই ভোলাটাইল সলিউট সলভেন্ট হয় তখন তাদের জন্য যে ইকুয়েশনটা পাবো, পিটি ইজ ইকুয়াল টু কি হবে, এক্স এ পি নট প্লাস এক্স বি। আচ্ছা এরপর আমরা এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি। দেখো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে
ধরে নাও এটা হচ্ছে প্রেসার, ভেপার প্রেসার, আর এটা মোল ফ্র্যাকশন। খুব ডিপলি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে। এখন মনে করো কোনো একটা মিশ্রণের টোটাল মোল ফ্র্যাকশন কত? এক কথায় বলবে স্যার যতই হোক না কেন 1। মোল ফ্র্যাকশনের সামটা কিন্তু অ্যাকচুয়ালি 1 হবে। আচ্ছা, ধরে নাও এখানে এ এর মোল ফ্র্যাকশনটা 1, তার আর বি এর মোল ফ্র্যাকশন নেই। তার মানে এই জায়গাটা কি ইন্ডিকেট করছে? এই জায়গাটা ইন্ডিকেট করছে যে পুরোটাই, আর পুরোটাই যদি এ হয় তাহলে কি তার ভেপার প্রেসারটা কি? পিওর স্টেটে কোনো সাবস্টেন্সের ভেপার প্রেসারটাকে কি বলা হয়? তাহলে এখানটা কি ডিনোট করছে? যে বিশুদ্ধ এর বাষ্পচাপ। সিমিলারলি এই পজিশনটা একটু তাকিয়ে দেখো তো, এই পজিশনে যেটা শো করছে সেখানে এক্স বি ইকুয়াল 1, এটা কি ইন্ডিকেট করছে? এটা পুরোটাই বি, এ নেই। তাহলে এটা কি ভেপার প্রেসার ডিনোট করছে? পিবি নট, মানে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ। এবারে একটু উপরে একটু নিচে রেখেছি কেন? কারণ দুটোই যে সমান হবে এমন কথা নেই তো, দুটো আলাদা আলাদা হতেই পারে। এইবারে দেখো এই জায়গাটা কি ডিনোট করবে? তাহলে এই মাঝের পোরশনটা কি? মাঝের পোরশনটাই ডিনোট করবে কি? এও আছে আর বিও আছে। এমন একটা সিচুয়েশন ধরো 0.1, 0.9, 0.2, 0.8, 0.3, 0.7 ইন দিস ওয়ে সো অন। এইভাবে তোমার থাকতে পারে। এবারে আমরা এই গ্রাফটাকে ফলো করছি। দেখো শুধুমাত্র এ কে নিয়ে ভাবছি না, পুরো এটা বি আছে। যখন গ্র্যাজুয়ালি লেফটে আসছি কি হবে? এক্স বি গ্র্যাজুয়ালি কমছে। এটা যদি গ্র্যাজুয়ালি কমে তাহলে কি হবে? ভেপার প্রেসার তো কমবেই, ভেপার প্রেসার কমবেই। কারণ আমরা তো এমনিতেই দেখেছি, দেখো যে পিবি সমান এক্স বি পিবি নট। যদি এটা 1 থাকে তখনই এটা ম্যাক্সিমাম ভ্যালু পিবি নট। এটা যখনই কমে যাবে তখন গ্র্যাজুয়ালি কমছে কমছে কমছে। যখনই এটা 0 হয়ে গেছে তার মানে এটা নেই, তার আবার কি ভেপার প্রেসার? এটা 0। সিমিলারলি পি এর ক্ষেত্রেও দেখো, পি এর ক্ষেত্রেও পি এর সমান এক্স এ পি এর গ্র্যাজুয়ালি যত মোল ফ্র্যাকশন এর কমবে তত পি এর ভ্যালু গ্র্যাজুয়ালি কমছে। তাহলে কমতে 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 এই জায়গায় কি হয়েছে? এটা নেই, এ নেই মানে এর ভেপার প্রেসার। এখন মিশ্রিত অবস্থায় যদি দুটো একসঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, মিক্সচারের ক্ষেত্রে ভেপার প্রেসার কি হবে? মিক্সচারের ক্ষেত্রে ভেপার প্রেসার হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে পিটি। পিটি হচ্ছে পিএ প্লাস পিবি, এটা পার্সিয়াল, এটাও পার্সিয়াল প্রেসার। এগুলোর ভ্যালুগুলো আমরা জানি তো। এটা পিটি মিন্স কি? এক্স এ পি নট, পি পিবি। তাহলে এই ইকুয়েশনটা আমাদের কিসের জন্য? এটা উদ্বায়ী দ্রাবক এবং দ্রাবকের মিশ্রণের বাষ্পচাপ। এখন এই ইকুয়েশনটা থেকে আমরা আরেকটা ইনফরমেশন দেওয়া উচিত তোমাদেরকে। সেই ইনফরমেশনটা কি? দেখো যে কোনো একটা মিক্সচারের ক্ষেত্রে এখানে যে ভেপার ফেজে এ আর বি এর মোল ফ্র্যাকশন কত হবে, সেই জন্য একটা আমরা ইনফরমেশন এখানে লিখে রাখছি। ভেপার ফেজে এ আর বি এর মোল ফ্র্যাকশন কত হবে সেই ইনফরমেশনটা দিয়ে রাখছি। সেটা হচ্ছে ইন ভেপার ফেজ মোল ফ্র্যাকশন অফ এ হবে PA/P, ক্লিয়ার? আর ইন ভেপার ফেজ বি এর মোল ফ্র্যাকশন হবে PB/P। PA ভ্যালু জানো, PA মানে কি? এক্স এ পি নট, PT মানে কি? এই টোটালটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ভেপার ফেজ মানে বাষ্পীয় অবস্থায় এ এবং বি এর মোল ফ্র্যাকশন কত যদি বার করতে চাই, এখান থেকে আমরা কিন্তু বার করতে পারবো। তাছাড়াও আমরা আরেকটা কথা, এটা ইউজ হবে যখন আমরা অ্যাজিওট্রপিক মিক্সচার বা স্থির স্ফুটনাঙ্কি মিশ্রণ সম্বন্ধে আলোচনা করব। অ্যাকচুয়ালি দেখো স্থির স্ফুটনাঙ্কি মিশ্রণটা অ্যাকচুয়ালি কি? এমন কিছু কিছু মিশ্রণ আছে যেখানে দুটো সাবস্টেন্সের বয়েলিং পয়েন্ট আলাদা, কিন্তু তারা যখন মিক্সচারে থাকবে তখন দুটো একসঙ্গে বয়েল করবে, একটা পার্টিকুলার টেম্পারেচারে দুটোই একসঙ্গে বয়েল করে যাবে। সেই মিশ্রণগুলোকে কি বলা হয়? অ্যাজিওট্রপিক মিক্সচার। যেমন দেখবে এইচসিএলকে আমরা 20.8% বেশি পিওর করতে পারি না। ওই দুটোকে যদি আমরা ডিস্টিলেশন করতে যাই না, যখন 20.8% প্রডিউস হয়ে যাবে তখন কি হবে? একসঙ্গে দুটো বাষ্পীভূত হয়ে যাবে।
সেই অ্যাজিওট্রপিক মিক্সচারের জন্য এসেন্সিয়াল কন্ডিশন কি জানো? সেই কন্ডিশনটা হচ্ছে এটা সমান এটা আর এটা সমান এটা, মানে ইন ভেপার ফেজ অ্যান্ড লিকুইড ফেজ, এটা লিকুইড ফেজে এর মোল ফ্র্যাকশন অ্যান্ড এটা ভেপার ফেজে মোল ফ্র্যাকশন। যখন মোল ফ্র্যাকশন অফ এ লিকুইড অ্যান্ড ভেপার ফেজ সেম অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ বি লিকুইড অ্যান্ড ভেপার ফেজে সেম, সেটাকে বলা হয় আমাদের কি অ্যাজিওট্রপিক মিক্সচার। এই মিক্সচারগুলো একটা পার্টিকুলার টেম্পারেচারে একসঙ্গে কি হয়ে যায়, পাতিত হয়। যাই হোক, এটা একটু পরে ডিসকাস করব। নেক্সট আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে আইডিয়াল নন আইডিয়াল সলিউশন, আদর্শ এবং অনাদর্শ দহন। আদর্শ এবং অনাদর্শ দহন কি? আদর্শ এবং অনাদর্শ। দেখো, আদর্শ অনাদর্শ টার্মটার সঙ্গে তোমরা কিন্তু আগে থেকেই কিছুটা হলেও পরিচয় আছে তোমাদের। কি বলতো, যখন গ্যাস চ্যাপ্টার পড়েছো তখন কি আদর্শ গ্যাস পড়েছো। তা আদর্শ গ্যাস কাদের বলে? যারা কি পিভি সমান এনার্জি সমীকরণ মেনে চলে, এক কথাই বলবে। বা ক্লাস 11-এ আরেকটা কনসেপ্ট পড়ে এসছো, যেখানে বলছো জেড ইকুয়াল টু 1, এটা আইডিয়াল গ্যাস। বাট জেড নট ইকুয়াল টু 1 হয়ে গেলেই তখন কি বলবে, নন আইডিয়াল গ্যাস। সিমিলারলি আদর্শ গ্যাস, আইডিয়াল সলিউশন অ্যান্ড নন আইডিয়াল সলিউশন আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই বলতে হয় যে আদর্শ গ্যাস কাদের বলে। আদর্শ গ্যাস, আদর্শ দ্রবণ, আদর্শ দ্রবণ হচ্ছে বা আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন কাদের বলে জানো? যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতায় এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্রটা মেনে চলবে। রাউল্টের সূত্র আমরা এইমাত্র দেখলাম যে রাউল্টের সূত্র কি ছিল, পিটি সমান পিএ পি নট এক্স এ প্লাস কি পিবি নট এক্স বি, ওই সূত্রটাকে কিন্তু মেনে চলতে হবে। তাহলে আদর্শ দ্রবণ কাদের বলে? যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতায় এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে, তাদেরকে কি বলবো আমরা? আদর্শ দ্রবণ। একটু ডিটেলসে যাই, আদর্শ দ্রবণ সম্বন্ধে ডিটেলসে জানতে গেলে মনে করো সিমিলারলি আগে যেমন বলেছিলাম এ এ এ এ, আবার এখানে কি আছে বি 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 বি, এভাবে আছে। এই দুটোকে যদি মিশিয়ে দিই, এই মিশিয়ে দিলে কি হবে, কি ধরনের ইন্টারেকশন তৈরি হবে? এ বি এ বি এ বি, এ ধরনের ইন্টারেকশন তৈরি হবে। এ এ এ, এখানে কি ধরনের ইন্টারেকশন আছে? এখানে ইন্টারেকশন আছে, বলবে স্যার এ ইন্টারেকশন। এখানে কি ইন্টারেকশন আছে? বিবি ইন্টারেকশন আছে। এখানে কি ইন্টারেকশন আছে? এবি টাইপের ইন্টারেকশন আছে। আদর্শ দ্রবণের জন্য যে এসেনশিয়াল কন্ডিশন, সেটা হচ্ছে এর যদি ভলিউম V1 হয়, এর যদি ভলিউম V2 হয় এবং এর ভলিউম যদি V3 হয়, তাহলে ডেল ভি সমান কি বলবে তোমরা? ডেল ভি সমান কি বলবে? বলবে V3 মাইনাস V1 প্লাস V2। তার মানে কি টোটালটা কি হতে হবে? এটা হতে হবে 0। আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল ভি মিক্সচার ইকুয়াল টু 0। আদর্শ দ্রবণ কাদের বলবো? যাদের ডেল ভি মিক্সচারটা 0 হবে। মানে তোমরা মনে হবে যে স্যার সে তো একই ব্যাপার, এখানে 20 ml আর এখানে 20 ml মেশাচ্ছেন, এটা তো 40 ml হবে, এটার আর কি নতুন কথা? 20 মেশালে 40 তো হয়, কিন্তু না, 20-20 তে 40 হয় ইন জেনারেলি। 20 ml এর সঙ্গে 20 ml এর 40 ml, তাহলে এদিকে 40 ওইদিকে 40, ডিফারেন্সটা 0। এটা হচ্ছে আদর্শ দ্রবণের ক্রাইটেরিয়া। এটা কখন হবে জানো? যদি এটা হতে পারে এর সঙ্গে এর আকর্ষণ বল, মানে ইন্টারেকশন সমান
বি এর সঙ্গে বি এর ইন্টারেকশন সমান এ বি ইন্টারেকশন, এইটা যদি মেনে চলে তাহলে কি হতে পারে যে 20-20 মিক্স করলে 40 ml পাবে। আদারওয়াইজ কি হবে, তুমি একটু খুব ডিপলি ভাবার চেষ্টা করো। ধরো এখানে এ ইন্টারেকশন আর এখানে বিবি ইন্টারেকশন, এখানে যে নিউ ইন্টারেকশনটা তৈরি হচ্ছে সেটা ধরো মনে করো খুব জোরালো হয়ে গেছে, মিক্স করেছো, এই মিক্সচারটা খুব জোরালো ধরনের ইন্টারেকশন তৈরি হয়ে গেছে। এর ফল কি হবে, এর ফলে যেটা হবে এই মলিকুলগুলো এবি মলিকুলগুলো কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসার ফলে কি হবে ভলিউমটা কমে যাবে। ধরো ভলিউমটা কমে গিয়ে কি পেলে তুমি 38 পেলে, তার মানে ডেল ভি মিক্সচারটা কিসে ভ্যালু চলে আসবে 38 মাইনাস 40, মানে ডেল ভি মিক্সচার নেগেটিভ চলে আসবে। তাহলে কি তখন কিন্তু সলিউশনটা আর আইডিয়াল সলিউশন থাকবে না। সিমিলারলি আরো বলা যেতে পারে যদি এই দুটো মিশিয়েছি, মেশানোর পরে মিক্সচারের মধ্যে এ এবং বি এর ইন্টারেকশনটা মনে করো কমে গেছে, মেশানোর পরে এ এবং বি এর মধ্যে যদি ইন্টারেকশনটা কমে যায় তাহলে এ আর বি মলিকুলগুলো কি থাকবে কাম টু ক্লোজারের জায়গায় কি হবে আরো দূরে সরে যাবে। তাহলে এ আর বি মলিকুলগুলো যদি দূরে সরে যায় তাহলে কি হবে, আকর্ষণ বল কমে গেলে তোমরা কি জানো ভলিউমটা বেড়ে যাবে। তাহলে আকর্ষণ বল যদি এ বি এর মধ্যে কমে যায় ভলিউম বেড়ে যাচ্ছে, আর ভলিউম বেড়ে গেলে তখন 20-20 মেশানোর ফলে কিন্তু আর 40 হবে না, তখন কি হবে 41 হতে পারে, 42 হতে পারে, 43 হতে পারে। তাহলে আমরা যে বলি না, যদি তোমাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা বলো তো 20-20 কখন 38 হয়, তখন তোমরা কি বলবে স্যার ভুল করলে হয়, ওটা কোনো মতেই হবে না 20-20 তে 38। কিন্তু দেখো এখানে এটা সম্ভব, যদি এ আর বি মিক্সচার করার পর এ বি এর মধ্যে ইন্টারেকশনটা এ বি বির তুলনায় কি হয়ে যায়, এটা যদি বেড়ে যায়, বেড়ে গেলে কিন্তু ভলিউমটা কিন্তু কমে যাবে, তখন আর 40 হবে না। আবার যদি ইন্টারেকশনটা কমে যায় তখন ভলিউম বেড়ে যাবে, ইন্টারেকশন কমলেই ভলিউম বাড়বে, আর ইন্টারেকশন বাড়লেই কি হবে ভলিউমটা কমে যাচ্ছে। হ্যাঁ, আদর্শ দবন তোমাদেরকে আলোচনা করছি এখন। আদর্শ দবনের ক্ষেত্রে কি হবে, এ ইন্টারেকশন এ বি ইন্টারেকশন এন্ড এ বিবি ইন্টারেকশন এন্ড এ বি ইন্টারেকশন সবগুলোকে সমান হতে হবে, তবেই কি হবে ডেল ভি মিক্সচার ইকুয়াল টু 0। তাছাড়াও আদর্শ দবনের জন্য আরো একটা স্টেটমেন্ট দিই, এর জন্য ডেল এইচ মিক্সচারও 0, কারণ ইন্টারেকশন সেম হওয়ার জন্য তেমন এনার্জির কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আদর্শ দবনের ক্ষেত্রে আদর্শ দবন কাকে বলে, যে সমস্ত দবন যে কোনো উষ্ণতায় যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে, সেই কনসেপ্ট অনুযায়ী কি বলতে হবে আমাদের, এটা আদর্শ দবন হতে গেলে বলতে হবে যে পি এ সমান, এটাকে মেনে চলতে হবে, পিবি সমান, এটাকে মেনে চলতে হবে। আর লাস্টে আরেকটা কি পয়েন্ট বলেছি, ইন্টারেকশনের কনসেপ্টটা। হ্যাঁ, এরপরে তোমরা বলবে স্যার ডেল ভি মিক্সচার 0 বললেন, ডেল এইচ মিক্সচারও 0 বললেন, কিন্তু ডেল এস মিক্সচার যদি বলা হয় তাহলে কি হবে, ডেল এস মিক্সচারের ঘটনাটা কি ঘটবে, এন্ট্রপি চেঞ্জ। আচ্ছা মনে রাখবে এন্ট্রপি কি, এন্ট্রপি হচ্ছে ডিসঅর্ডার আর র্যান্ডমনেস, যত বৃদ্ধি পাবে এন্ট্রপি বৃদ্ধি পাবে। তাতে এ আর বি এর মধ্যে যখন মিক্সচার করব তখন আইডিয়াল হোক আর নন আইডিয়ালই হোক, এখানে কিন্তু এন্ট্রপি সব সময় বাড়বে, এন্ট্রপি অলওয়েজ গ্রেটার দেন 0। আদর্শ দমনের ক্ষেত্রেও কিন্তু এন্ট্রপির মানটা গ্রেটার দেন 0। সেরকম ডেল এইচ মিক্সচার কি হবে, ডেল এইচ মিক্সচার কিন্তু মিক্সিং ঘটছে, স্পন্টেনিয়াস প্রসেস, এখানে ডেল জি মিক্সচার নেগেটিভ। তা এটা গেল আদর্শ দবন। তাহলে আদর্শ দবন মানে কি, রাউল্টের সূত্র মেনে চলবে, এইটাকে মেনে চলতে হবে। ডেল ভি মিক্সচার 0 হবে, ডেল এইচ মিক্সচার 0 হবে, ডেল এস মিক্সচার তো গ্রেটার দেন, এটা এক্সট্রা ইনফরমেশন দিলাম।
এখন এক্সাম্পল দেওয়া যাক, আদর্শ দ্রবণের কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। দেখো উদাহরণ হচ্ছে বেনজিন আর টলুইন। দু নাম্বার এন হেক্সেন প্লাস এন হেপটেন। এগুলো কি? এগুলো হচ্ছে আদর্শ দ্রবণ। অ্যাকচুয়ালি আদর্শ দ্রবণ প্রপারলি একদম 100% আদর্শ দ্রবণ পাওয়া যায় না, এটাকে কনসিডার করা হয় যে বেনজিন, টলুইন, এনহেক্সেন, এনহেপটেন এগুলোকে আদর্শ দ্রবণ বলা হয়। তাহলে আদর্শ দ্রবণ মানে কি? এখানের ক্ষেত্রে কিন্তু 20 ml মেশালে কত ml পাবে সলিউশনটা? 40 ml পাবে। কিন্তু নন আইডিয়াল হয়ে গেলে নিশ্চয়ই বুঝতেই পারছো, নন আইডিয়াল যখন পড়াবো অনাদর্শ দ্রবণ ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের প্রায় বলাই হয়ে গেছে অনাদর্শ দ্রবণ কি হবে। এবারে আলোচনা করছি অনাদর্শ দ্রবণ, বা এটাকে বলবো নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন মানে কি? আদর্শ দ্রবণ নয়। নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন আর একটা নেগেটিভ ডেভিয়েশন। তার মানে একটা ধনাত্মক বিচ্যুতি, পজিটিভ ডেভিয়েশন, ধনাত্মক বিচ্যুতি। আরেকটা কি বলবো? ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন। এটা কি? ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি ব্যাপারটা কি? ধনাত্মক বিচ্যুতি হচ্ছে এইমাত্র যেটা আদর্শ দ্রবণ বোঝাতে গিয়ে বলেছি যে ধনাত্মক বিচ্যুতি কখন দেখাবে? যদি ডেল ভি মিক্সচারটা গ্রেটার দেন 0 হয়। 2 নাম্বার ডেল এইচ মিক্সচার গ্রেটার দেন 0। এটা একমাত্র অ্যাপ্লিকেবল কি কখন হবে বলতো? যখন এ এ ইন্টারেকশন বিবি ইন্টারেকশনের থেকে এবি ইন্টারেকশনটা কম। এবি ইন্টারেকশনটা কম হলে কি হবে? ভলিউমটা বেড়ে যাবে, আর ভলিউমটা বেড়ে গেলে কি হবে? মিক্সচারটা গ্রেটার দেন 0 হবে। এছাড়া এখানে কি হবে? 3 নম্বরে কি বলতে পারো? পিএ গ্রেটার দেন পিএ নট। সিমিলারলি পিবি গ্রেটার দেন পিবি নট। আরেকটা ইনফরমেশন আমি বলেই দিলাম যে এ ইন্টারেকশন বিবি ইন্টারেকশনের থেকে এবি ইন্টারেকশনটা কম হবে। ইন্টারেকশন কম হওয়ার জন্য ভলিউম বাড়বে, আর ভলিউম বেড়ে যাওয়ার জন্যই কি হবে বলতো? ধরো 20 মেশালাম, ভলিউম হলো 42, তাহলে কি হবে? ডেল ভিটা 2 আসছে, তাহলে গ্রেটার দেন 0। সিমিলারলি এখানে নেগেটিভ ডেভিয়েশন। তার আগে তাহলে কয়েকটা এক্সাম্পলও এখানে বলে দিই। পজিটিভ ডেভিয়েশনে জল প্লাস ইথানল হবে, ওয়াটার প্লাস মিথানল হবে পজিটিভ ডেভিয়েশনের। এছাড়াও অনেক এক্সাম্পল আছে, ক্লোরোফর্ম বেনজিন, ক্লোরোফর্ম টলুইন, এগুলো হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। একটা কথা মনে রাখবে, পজিটিভ ডেভিয়েশনটা লক্ষ্যটা কি বলতো? ইন্টারেকশনটাকে কমে দিতে হবে। নেগেটিভ ডেভিয়েশন মানে কি? এখানের গুলো ঠিক উল্টো, ডেল ভি মিক্সচার, ডেল এইচ মিক্সচার, পিএ লেস দেন পিবি নট। আর আরেকটা পয়েন্ট বলেছিলাম, যেটা 4th পয়েন্ট কি বলেছিলাম? এখানে এ ইন্টারেকশন বিবি ইন্টারেকশনের থেকে এবি ইন্টারেকশনটা কি আরো জোরালো হবে। জোরালো হওয়ার জন্য কি হয়? ভলিউমটা কমে যাচ্ছে। সেখানে 20 মিশিয়েছি, সেখানে ভলিউম ইন্টারেকশন এত বেড়ে গেছে, ভলিউমটা 38 পেয়েছি। তাহলে কি হবে? 38 যদি পাই তাহলে কমে গেল না? তাহলে কি? এটা নেগেটিভ ডেভিয়েশন। 4th পয়েন্ট এক্সাম্পল বলা যাক। এক্সাম্পলের খাতায় বলা যেতে পারে H2O প্লাস HClO বলতে পারো। একটা দুটো এক্সাম্পল দিচ্ছি। অ্যাসিটোন CH3
COCH3 প্লাস ক্লোরোফর্ম, এটা নেগেটিভ ডেভিয়েশন। আরো অনেক এক্সাম্পল আছে। এখন তোমার মনে হবে যে স্যার আপনি বলছেন অ্যাসিটন ক্লোরোফর্মটা নেগেটিভ ডেভিয়েশন, কেন এই দুটো মেশানোর ফলে এদের ভলিউমটা কমে যাচ্ছে? একটু ডিটেলসে বলার জন্য হয়তো তোমরা বলবে এখন। তো দেখি, তোমাদের কথা রাখার চেষ্টা করছি। এখানে অ্যাসিটোন এভাবে একটু লিখি, H3C CH3 ডবল বন্ড ও, অ্যান্ড ক্লোরোফর্মটাকে একটু ভেঙে লিখছি CCl3। দেখো এইচটা একটু বন্ড দিয়ে দিলাম। এখন এই দুটোর মধ্যে একটা কি ইন্টারেকশন তৈরি হবে। এই বন্ড একটা নিউ কি হবে, বন্ড জেনারেট করছে, ইন্টারেকশন জেনারেট করছে। ইন্টারেকশন জেনারেট করা মানে কি হবে, ভলিউমটা কমে যাবে। তাই এটাই মূল কারণ। তাহলে বোঝা গেছে কি বললাম, পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, রাউল্টের সূত্রের মানে অনাদর্শ দবন নিয়ে আলোচনা করলাম, তার এক্সাম্পল এবং আদর্শ দবন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে আদর্শ দবন কাকে বলে, একটি এক্সাম্পল দাও। যখন তোমরা আদর্শ দবন বলবে ডেফিনেশনের সঙ্গে সঙ্গে কিন্তু ডেল ভি মিক্সার 0, ডেল এইচ মিক্সার 0 এগুলো লিখে দেবে। এবারে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনে যাচ্ছি। ওই যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করেছিলাম পজিটিভ ডেভিয়েশন এবং নেগেটিভ ডেভিয়েশনের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে। এ আর বি এর মিক্সচার যদি পজিটিভ ডেভিয়েশন দেখায় তখন কিরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে। আর ধরো এখানে এটা সমান 1, এটা সমান 0, এখানে xb সমান 1, x সমান 0। ইন জেনারেল ট্রেন্ড কি হবে, জেনারেলি এটা কি PA0, এটা কি PB0, দুটো অ্যাড করলে কি পাবে বলো তো, এটা হচ্ছে PT সমান PA প্লাস PB। ক্লিয়ার? আর এটা কিসের জন্য, এটা হচ্ছে PA সমান সে PA0, আর এটা কি PB সমান PB0। এটা কিসের জন্য বলো তো, এটা আদর্শ দবনের জন্য। এটা হচ্ছে আদর্শ দবনের জন্য। এই যে PT সমান PA প্লাস PB লিখছি না, এটা কিন্তু আদর্শ দবনের জন্য প্রযোজ্য। অনাদর্শ দবনের জন্য কি হবে দেখা যাক। ধরো অনাদর্শ দবন যদি পজিটিভ ডেভিয়েশন হয়, পজিটিভ ডেভিয়েশন মানে ধনাত্মক বিচ্যুতি হয়, তার মানে কি আকর্ষণ বলটা ইন জেনারেলি কি হয় বললাম, কমে যায়। আকর্ষণ বল কমে গেলে কি হবে, ভেপার প্রেসার বেড়ে যাবে। সেক্ষেত্রে কি হবে বলতো, এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া যাবে গ্রাফিক্যাল নেচারটা কেমন হবে, এটারও কি হবে তুলনামূলকভাবে বেশি পাবো। টোটালটাও কি হবে তুলনামূলকভাবে বেশি পাবো। তাহলে এটা কিসের জন্য গ্রাফ, এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন অফ রাউল্টস ল। এখানে পজিটিভ ডেভিয়েশন মানেই হচ্ছে ইন্টারেকশন কমে যাওয়া। আকর্ষণ কমে গেলে কি হবে, বেশি বেশি ভেপার তৈরি হবে, আর বেশি বেশি তৈরি হওয়া ভেপার মানে ভেপার প্রেসারটা বাড়বে। তাহলে এটা যদি পজিটিভ ডেভিয়েশনের জন্য গ্রাফ হয়, তাহলে নেগেটিভের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে নিজেরাই বুঝতে পারছো। এই গ্রাফের আর নতুন করে আর আঁকছি না গ্রাফটা, এখানেই বুঝিয়ে দিচ্ছি। এই গ্রিন কালারের গ্রিন কালার দিয়ে সেখানে রাউল্টস ল অনুযায়ী এটা হওয়া উচিত, কিন্তু তার থেকে দেখো নিচে লাইন আসছে নেগেটিভ ডেভিয়েশন। মানে কি নেগেটিভ ডেভিয়েশন কখন হয়, যখন ইন্টারেকশন বেড়ে যায়। আকর্ষণ বল বেড়ে গেলে কি হবে, ভেপার প্রেসার কমে যাবে, কারণ ভেপার কম উৎপন্ন হবে, ভেপার প্রেসার কমবে। তাহলে এটাও কমে যাবে, সিমিলারলি এইটাও কমে যাবে। তাহলে পিটিও কমে গেছে। রেডটা কিসের জন্য, পজিটিভ ডেভিয়েশন, আর গ্রিনটা কি নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশন মানে কি ঋণাত্মক বিচ্যুতি আর ধনাত্মক বিচ্যুতি। তাহলে এই গ্রাফটা কি আইডিয়ালের জন্য কোনটা, যেটা ব্ল্যাকে লিখেছি, পজিটিভ ডেভিয়েশন কোনটা রেড, নেগেটিভ ডেভিয়েশন কি গ্রিন কালারে লিখেছি। তাহলে এটা আমরা আদর্শ দবন এবং অনাদর্শ দবনের মধ্যে যে দুটো ভাগ, পজিটিভ ডেভিয়েশন এবং নেগেটিভ ডেভিয়েশন, এই দুটোর মধ্যে এই তিনটেকে এটার মধ্যেই আমরা কিন্তু লিখে ফেলেছি।
এরপর দেখো দু একটা এই রিলেটেড প্রবলেম দিচ্ছি, দেখি ম্যাথমেটিক্যাল প্রবলেম দিচ্ছি, তারপরে তোমাদেরকে আলোচনা করব কলিগেটিভ প্রপার্টি। এরপরে একটা ছোট্ট প্রবলেম দিই। ধরো এ এবং বি এর মিশ্রণ, এ এবং বি দুটি উদ্বায়ী তরলের মিশ্রণে এ এবং বি এর মোল সংখ্যা 2 এবং 3, আর বিশুদ্ধ এ এবং বি এর বাষ্পচাপ 200 মিমি Hg and 100 মিমি Hg। এখন বলতে চাওয়া হয়েছে মিশ্রণের বাষ্পচাপ কত। মিশ্রণটার বাষ্পচাপ কত? মিশ্রণের বাষ্পচাপ নির্ণয় করো। এখানে কিন্তু একটা ইনফরমেশন দিতে হবে। এ বি দুটি উদ্বায়ী তরলের মিশ্রণের ক্ষেত্রে মোল সংখ্যা দেওয়া আছে, বিশুদ্ধ এ বি এর বাষ্পচাপ দেওয়া আছে, কিন্তু একটা কথা বলে দিতে হবে। কি বলতে হবে? এ এবং বি আদর্শ দবন হিসেবে আচরণ করে। আদর্শ দবন হিসেবে আচরণ না করলে পিটি সমান পি এ প্লাস পিবি আমরা লিখতেই পারবো না। তাহলে কি লিখে দিচ্ছি? ধরে নাও এ এবং বি এর মিশ্রণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে। ওকে, তাহলে তোমরা তো এমনিতেই জানো, দেখো পিটি সমান পি এ নট প্লাস পিবি নট। এখন পি এ পিবি গিভেন কত আছে দেখে নিচ্ছি। পি এ নট সমান 200 মিমি Hg, পিবি নট সমান 100 মিমি Hg। আচ্ছা, মোল ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন অফ এ সমান কি? Na বাই Na প্লাস Nb। কত বেরোবে বলো? 2/2 প্লাস 3 মানে 2/5। সিমিলারলি মোল ফ্র্যাকশন অফ বি Nb বাই Na প্লাস Nb, দ্যাট মিনস 3/5, 2 প্লাস 3 5 বেরিয়ে গেছে। এরপর দেখো সব ভ্যালুগুলো যদি আমার তো দেওয়াই আছে, এখানে যদি দেওয়া আছে তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে কি পাবে তুমি? পিটি সমান পাবে কত? 200 ইন্টু 2/5 প্লাস 100 ইন্টু 3/5, তাহলে 80 প্লাস 60 140 মিমি Hg। ক্লিয়ার? তাহলে 140 মিমি Hg কার পাচ্ছ? মিক্সচারটার ভেপার প্রেসার পাচ্ছ পিটি। এখন এই প্রশ্নটা অন্যভাবে আমি একটা ধরো ম্যাথ লিখেছি, এটাকে কতভাবে দেওয়া যায়। আমি একবার বললাম এ আর বি এর যখন মোল সংখ্যা 2 and 3 মোল তখন পিটির ভ্যালু দিয়ে দিলাম। আবার বললাম এটা 3 মোল এটা 2 মোল, তখন আরেকবার পিটির ভ্যালু দিয়ে দিলাম। তোমার কাছে জানতে চাইবো পি এ নট পিবি, তাহলে এটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে দিচ্ছি। একবার কি বসাচ্ছ? 2/5 আর 3/5, আরেকবার 3/5, ওটা 2/5। দুটো ইকুয়েশন বার করে যদি তুমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দাও তাহলে পি এ নট পিবি নট পেতে পারো। তাহলে সেভাবেও কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সেট করতে পারি, কিন্তু মূল ইকুয়েশনটা কি এটা থেকে আমরা করব। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। দেখো সংখ্যাগত ধর্ম,
বা এটাকে কি বলা হয়, কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি কি অ্যাকচুয়ালি প্রথমে আমাদেরকে জানতে হবে। সংখ্যাগত ধর্ম হচ্ছে দ্রবণের যে ধর্মগুলো দ্রবণে দ্রবীভূত কণার সংখ্যার উপরে নির্ভর করে, কণার প্রকৃতির ওপর নির্ভর করে না। মানে এমন কিছু কিছু ধর্ম আছে সেখানে কণাটার প্রকৃতির উপরে ডিপেন্ড করবে না, কিসের উপরে ডিপেন্ড করবে, কণার সংখ্যার উপর নির্ভর করবে। সেই প্রপার্টিগুলোকে আমরা বলবো কলিগেটিভ প্রপার্টি। এক নম্বরে বলি কলিগেটিভ প্রপার্টি কি হয়, কি কি আছে, সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, আমরা সংক্ষেপে RLVP বলেই। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। 2 নম্বর স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটাকে কি দিয়ে স্ফুটনাঙ্কের উন্নয়ন। 3 নম্বর হিমাঙ্কের অবনমন। স্ফুটনাঙ্কের উন্নয়নটাকে বলি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। হিমাঙ্কের অবনমন ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। 4 নাম্বার হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। আচ্ছা, এই 4টে হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। এখন মাঝে মাঝে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, যে জায়গাগুলো সেগুলো বলে নিই। যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে সংখ্যাগত ধর্ম, কিন্তু বাষ্পচাপ নয়, মাথায় রাখো। স্ফুটনাঙ্কের উন্নয়ন কলিগেটিভ প্রপার্টি, কিন্তু স্ফুটনাঙ্ক এখানে যা যেগুলো লিখে দিয়েছি সেগুলো ছাড়া বাকি কলিগেটিভ প্রপার্টি নয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ভুল করে জানো, এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে আমরা কলিগেটিভ প্রপার্টি বলছি, হয়তো আমি প্রশ্ন বললাম বাষ্পচাপের অবনমন, অবনমন কি কলিগেটিভ প্রপার্টি, একটু পরে বলছি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা যখন ডিটেলসে পড়াবো তখন বলে দিচ্ছি। দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কলিগেটিভ প্রপার্টি হলেও বাষ্পচাপের অবনমন কিন্তু নয়, এটা অনেকে ভুল করে। এখন এই জায়গাতে আমরা একটা ছোট ইনফরমেশন দিচ্ছি তোমাকে। বলছি যে দুটো কন্টেনার, বুঝেছো, দুটো কন্টেনারে 1 কেজি দুটোতে জল আছে, কি আছে 1 কেজি করে, 1 কেজি করে ওয়াটার আছে, মানে জল আছে। সমপরিমাণ কি আছে, দ্রাবক আছে। কি করছো, বিভিন্ন পদার্থে সমগ্রাম অণু অ্যাড করছো। বিভিন্ন পদার্থ মানে মনে করো 1 মোল এখানে ইউরিয়া দ্রবীভূত করলে, আর এখানে 1 মোল কি দ্রবীভূত করলে, গ্লুকোজ, গ্লুকোজ দ্রবীভূত করলে, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হবে? একটা প্রশ্ন চলে এলো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি আলাদা হবে না সেম হবে? স্ফুটনাঙ্কের উন্নয়ন আলাদা হবে না সেম হবে? হিমাঙ্কের অবনমন কি হবে, সেম না ডিফারেন্ট? কিন্তু কি বলেছি, সংখ্যাগত ধর্মটা কি করে, দ্রবণে দ্রবীভূত কণার সংখ্যার উপর নির্ভর করে, কণার প্রকৃতির উপরে নির্ভর করে না। দেখো 1 মোল ইউরিয়া, 1 মোল ইউরিয়াতে কতগুলো কণা আছে? তুমি কি বলবে যে স্যার ইউরিয়া তো নন ইলেকট্রোলাইট, তাই না? নন ইলেকট্রোলাইট, তাহলে ইউরিয়া কি হচ্ছে, ভাঙে, ডিসোসিয়েট করে না। তাহলে 1 মোল ইউরিয়ায় কতগুলো ইউরিয়ার মলিকুল আছে, অ্যাভোগাড্রোর সংখ্যক। 1 মোল গ্লুকোজেও কতগুলো আছে, অ্যাভোগাড্রোর সংখ্যক। তাহলে কি হবে, নিশ্চিত রূপে এই দুটোর ক্ষেত্রে
যে কোয়ালিটেটিভ প্রপার্টিগুলোর নাম বলেছি সবগুলোই সমান হবে। এটার ক্ষেত্রেও যা স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে ওখানেও স্ফুটনাঙ্কের উন্নয়ন সেম হবে। এখানে যদি 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায় ধরে নিচ্ছি, কিন্তু ওখানেও সেই 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পাবে। এখানে যদি 1 ডিগ্রি হিমাঙ্ক কি হয় কমে যায়, ওখানেও হিমাঙ্কের অবনমন সেম হবে। তার মানে আমরা কি বলতে চাইছি, দেখো সমপরিমাণ দাবকে বিভিন্ন পদার্থের যদি সমগ্রাম অনুপরিমাণ দ্রবীভূত করি, কিন্তু একটা ইনফরমেশন কিন্তু দেখো এরা দুটোই কি বলতো নন ইলেকট্রোলাইট। যদি তাহলে নন ইলেকট্রোলাইট সলিউট কথা বলতে হবে। যদি দ্রবীভূত করি তাহলে এখানে কি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই সংখ্যাগত ধর্মটা কি হবে সেম। কিন্তু মনে রাখবে যখনই ইলেকট্রোলাইট হয়ে যাবে তখনই তোমরা সবাই জানো যে একটা NaCl ভেঙে কি হয় 1 মোল NaCl কটা পার্টিকেল দেবে 2 মোল। যদি 100% ডিসোসিয়েট করে 1 মোল CaCl2 কতগুলো দেবে 3টে দেবে। তাহলে এইভাবে তখন কিন্তু পার্টিকেলটা কিন্তু মানে সংখ্যাটা কিন্তু ভ্যারি করে যাবে। যদি তুমি 1 মোল ইউরিয়ার সঙ্গে 1 মোল NaCl তুলনা করা হবে না, কারণ 1 মোল NaCl কতগুলো পার্টিকেল দেয় 2 মোল, তখন কিন্তু ওটা বেশি করবে। নেক্সট কোয়ালিটেটিভ প্রপার্টির মধ্যে এখন আলোচ্য বিষয় হচ্ছে স্ফুটনাঙ্কের। এখন বিষয় হচ্ছে RLVP রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় তোমাদের পড়তে পারি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা কি? রাউল্টের সূত্র অনুযায়ী বলছে এটা মনে করো একটা পিওর ওয়াটার, বিশুদ্ধ জল। এই বিশুদ্ধ জলে তুমি কি করেছো অ্যাড করছো সলিউটটা কিরকম হবে। রাউল্টের সূত্রের ক্ষেত্রে একটা ইনফরমেশন কিন্তু সব সময় মাথায় রাখবে, সলিউট বা দ্রাবের নেচার কেমন হবে, দ্রাবের প্রকৃতি কিন্তু হবে কেমন বলতো, অনুদ্বায়ী হতে হবে, অতড়িত বিশ্লেষ্য হতে হবে, অসংযোজিত হতে হবে, কঠিন হতে হবে এবং দ্রবণটা লঘু হতে হবে। মানে যে কোনো সলিউট অ্যাড করলেই রাউল্টস ল অ্যাপ্লিকেবল হবে না। রাউল্টের সূত্রের ক্ষেত্রে কোনো একটা বিশুদ্ধ দ্রাবকে যদি অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, কঠিন দ্রাব দ্রবীভূত করি তাহলে কি হবে, দ্রবণের বাষ্পচাপটা কিন্তু তো কমবেই। তুমি এর মধ্যে ধরো ইউরিয়া মিশাচ্ছ, ইউরিয়া কিরকম প্রকৃতির, রাউল্ট যেমন বলছে সেরকম প্রকৃতির। ইউরিয়া কি অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে শোনো, বিশুদ্ধ যদি জলের বাষ্পচাপ, বিশুদ্ধ জলের বাষ্পচাপ, বিশুদ্ধ জলের বাষ্পচাপ হচ্ছে P0। আর দ্রবণের বাষ্পচাপ মানে কি, দ্রবণের যে বাষ্পচাপ, দ্রবণ কিভাবে বানিয়েছো, কি যোগ করে দ্রবণ বানিয়েছো, এখানে নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট সলিউট মিশিয়েছো, তার ফলে যে দ্রবণটা বানিয়েছো তার ভেপার প্রেসার যদি P হয় মানে কমে গেছে, এই অবস্থায় বাষ্পচাপের অবনমন কি হবে বলতো, বাষ্পচাপের অবনমন হবে P0 মাইনাস P। এবারে যদি বলি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আপেক্ষিক অবনমন বললে কি হবে, P0 মাইনাস P বাই P। রাউল্টের সূত্রানুসারে এটা কার সঙ্গে সমান, এটা সমান হবে দ্রবণের দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে। তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী কি হচ্ছে, P0 মাইনাস P বাই P0 সমান x2। এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রের
গাণিতিক রূপ। এবারে রাউল্টের সূত্র তোমাকে লিখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে রাউল্টের সূত্রটি লিখো। কার সম্পর্কে? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র লেখো। কিভাবে লিখবে এই ব্যাপারটাকে একটু ভাষায় প্রকাশ করার চেষ্টা করো। আমি ভাষাটা বলে দিচ্ছি, দেখো কি বলবো। কোনো একটা বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব দ্রবীভূত থাকলে দ্রবণের বাষ্পচাপের কি অবনমন? আপেক্ষিক অবনমন। দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে। তাহলে আমরা কি পারলাম? এইটাকে কেবল ভাষায় প্রকাশ করলাম, সেটাই কি হয়ে দাঁড়ালো? রাউল্টের সূত্র। কিন্তু রাউল্টের সূত্র বলতে গেলে যেখানে দ্রাব কথাটা ইউজ করবে সেখানে কি বলতে হবে? ওই অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত এই কথাগুলো যদি না বলো তাহলে কিন্তু ওই রাউল্টের সূত্রটা অ্যাপ্লিকেবলই কেবলমাত্র নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট এই ধরনের সলিউটের ক্ষেত্রে। আচ্ছা, এবারে মনে হতে পারে রাউল্টের এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের যে সূত্র লিখলাম এটা কি উষ্ণতার উপর নির্ভরশীল? আমি উষ্ণতাটা কথাটা উল্লেখই করলাম না, ওই কোথাও তো বললাম না যে স্থির উষ্ণতায়, বললাম কি যে স্থির উষ্ণতায় কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, এই কথাটা কেন ইউজ করলাম না? দেখো দেখো x2 এটা কার সঙ্গে সমান? x2 মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে এটার সঙ্গে যদি সমান হয় x2 কি? এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম x2 কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। তাহলে উষ্ণতা যদি এটা নিরপেক্ষ হয় তাহলে এটা উষ্ণতা নিরপেক্ষ, তাহলে এখানে উষ্ণতার কোনো উল্লেখ করার দরকার নেই। তাহলে আমরা কি বলতে পারছি? যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রে উষ্ণতার উল্লেখ করার প্রয়োজন নেই। নেক্সট, আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্র ব্যবহার করে আমরা কি দ্রবণে দ্রবীভূত দ্রাবের আণবিক ওজন কি করে নির্ণয় করছি? দেখো P নট মাইনাস P বাই P নট সমান আমরা জানি x2। এটা কিভাবে লিখছি? P নট মাইনাস P বাই P নট সমান N2 বাই N1 প্লাস N2 লিখলাম। এখন তোমরা কি করতে পারো? যে বলতে পারো স্যার দ্রাবকের সাপেক্ষে দ্রাবক যদি কম পরিমাণ থাকে তাহলে এটাকে কি হবে? এটাকে নেগলেক্ট করতে পারো। কিন্তু না, নেগলেক্ট না করেও করাটাই ভালো, কোনো অসুবিধা নেই। খুব কম থাকলে নেগলেক্ট করা যায়, সেখানে হয়তো অ্যান্সারের খুব একটা পার্থক্য হবে না। কিন্তু যদি খুব বেশি পার্থক্য না থাকে সেখানে কিন্তু যদি N2 কে তুমি নেগলেক্ট করে দাও সেখানে কিন্তু অ্যান্সারে একটা অনেক বড় পার্থক্য হয়ে যাবে। এই জন্য আমি বলছি এটা কিভাবে দেখো করছি। P নট মাইনাস P বাই P নট সমান কি পেয়েছো? এটা মানে তুমি W2 বাই M2 W1 বাই M1 প্লাস W2 বাই M2 করে সলভ করতে পারো প্রবলেম যখন করবে। কিন্তু দেখো M2 টার্মটা কি উপর নিচে আছে, দু ধরনের যদি দু জায়গায় M2 টার্ম থাকে ক্যালকুলেশনে ডিফিকাল্টিস অ্যারাইজ করে যাওয়ার জন্য আমি কি করছি? ইকুয়েশনটাকে উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিলে কি হবে? P নট বাই P নট মাইনাস P সমান N1 প্লাস N2 বাই N2। এখন এটাকে লিখছি P নট মাইনাস P নট মাইনাস P সমান কি লিখতে পারি? N1 বাই N2 প্লাস 1। ঠিক আছে, ঠিক আছে। এটা আমরা এরপরে কি করছি? 1টাকে যদি এই সাইডে নিয়ে আসছি, 1টাকে যদি এই সাইডে নিয়ে আসি P নট মাইনাস P নট মাইনাস P মাইনাস 1 সমান N1 বাই N2। এখান থেকে যেটা পাবো আমরা সেটা হচ্ছে P বাই P নট মাইনাস P সমান হচ্ছে N1 বাই N2। এখন কি N1 মানে তোমরা এটা যদি এখান পর্যন্ত নিয়ে আসতে পারো তাহলে সুবিধা হয়। এবারে দেখো N1 এর জায়গায় কি বসাতে পারো? P বাই P নট মাইনাস P সমান N মানে কি? মোলস অফ সলভেন্ট, আর N2 মানে মোলস অফ সলিউট। এটা প্রথম ক্লাসে খুব ডিটেইলসে কথা বলা হয়েছে। এটা W1 বাই M1 বাই W2 বাই M2। তাহলে P বাই P নট মাইনাস P সমান কি করছো? W1 বাই M1 আর নিচে W2
উপরে m2। দেখো এই যে ইকুয়েশনটা থেকে এখানে চলে সুবিধাটা কি দেখো, কেবলমাত্র টোটাল ইকুয়েশনে m2টা একবারই আছে, তাহলে বাকি যদি টার্মগুলো দেওয়া থাকে তাহলে m2টা ডাইরেক্ট ক্যালকুলেশন করে বার করতে পারবে। কিন্তু যদি ইকুয়েশনে দুদিকে m2 থাকে না, তাহলে ইকুয়েশনটাকে সলভ করার জন্য সমানের দুটো সাইডে m2 চলে আসবে, ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এটা পর্যন্ত তুমি নিয়ে এসে এটা পর্যন্ত নিয়ে আসতে পারবে। অ্যাকচুয়ালি দেখো এটা যার মনে থাকবে এখান পর্যন্ত নিয়ে আসা কোনো অসুবিধা নেই, কারণ ব্যাপারটাকে ভাববে যে উল্টিয়ে দেবো, উল্টিয়ে পর ওই যে ওয়ানটাকে এই সাইডে নিয়ে এলে এই ইকুয়েশনটা পাবো। এখন এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়ার চেষ্টা করি। দেখো এই ইকুয়েশনটা আমি এখন মুছছি না, লিখছি 90 গ্রাম জলে 12 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করলে 100 ডিগ্রি সি উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ 750 মিমি Hg। তাহলে কি বললাম দেখো, 90 গ্রাম জলে 12 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করলে 100 ডিগ্রি সি উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ 750 মিমি Hg হয়। এখানে কি চাইছি, দ্রবণে দ্রবীভূত দ্রাবের আণবিক ওজন নির্ণয়। দ্রবণে দ্রবীভূত দ্রাবের আণবিক ওজন নির্ণয় করে। এখন দেখো কোন সূত্রে এটা করতে পারবো আমরা। এখানে একটা ইনফরমেশন হচ্ছে পিটা তোমার দেওয়া আছে, এখানে পি ধরো দেওয়া আছে কত 750 মিমি Hg, এটা ঠিক আছে। W1 কত দেওয়া আছে 90 গ্রাম বলা আছে। W2 মাস অফ সলিউট 12 গ্রাম দেওয়া আছে। আচ্ছা M1 মানে তো আণবিক ওজন জলের কত 80 গ্রাম। M2টা কি করতে হবে, টু বি ডিটারমাইন, এটা M2টা বার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কিন্তু একটা এখানে বলবে সেটা একটা ভ্যালু কিন্তু দেওয়া নেই, সেটা P0 এর ভ্যালু দেওয়া নেই। এই দুটো দেওয়া না থাকলে প্রবলেমটা সলভ করবো কি করে, কিন্তু না এই প্রবলেমের মধ্যেই কিন্তু P0 এর ভ্যালুটা দেওয়া আছে। তোমরা ভেবে বলবো যে P0 এর ভ্যালু কত বসবে। বুঝতে পেরেছি, তোমরা ভাবছো এই যে 100 ডিগ্রি সি উষ্ণতার কথাটা উল্লেখ করা আছে, জল কি হয় যখন বয়েল করে তখন জলের কি ভেপার প্রেসার কত হয়, কখন একটা লিকুইড বয়েল করে যখন লিকুইডের ভেপার প্রেসার রিচ টু অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে 100 ডিগ্রি উষ্ণতায় জল বয়েল করে, আর 100 ডিগ্রি উষ্ণতায় জলের বাষ্পচাপ কত হওয়া উচিত 760 মিমি Hg, 760 মিমি Hg। দেখো এই ইকুয়েশনে যদি বসাও P0 - P W1 এই ইকুয়েশনটা টোটাল দেওয়া আছে, এখানে শুধুমাত্র M2টা বাদ দিয়ে বাকি সবগুলো তাহলে পেয়ে গেছো। তাহলে তোমার এখানে M2 এর ভ্যালুটা বেরোবে অ্যাপ্রক্স 180 গ্রামের মতো। দেখো বসিয়ে নাও, বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করো, দেখো 180 গ্রামের মতো অ্যান্সার বেরোবে। ক্লিয়ার? এখানে বসিয়ে নাও, তোমরা ক্যালকুলেশনের ব্যাপারটা তোমাদেরকে বলার মতো কিছু নেই, কারণ কেবল ভ্যালুগুলো বসাবে, M2 এর মানটা বার করবে। এখন এই যে কোশ্চেন নাম্বার 1টাকে আমি কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তুমি ভাবছো যে একটাই অঙ্ক দিচ্ছি, কিন্তু এখানে আমি 5টা টোটাল প্রবলেম সেট করছি। আমি বলছি 90 গ্রাম জলে কত গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কথাটা বলছি না, সেখানে কত গ্রাম গ্লুকোজ বলে দিলাম। কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে 100 ডিগ্রি সি উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ 750 মিমি। যখনই গ্লুকোজ বলে দিচ্ছি তখন কিটা দিয়ে দিচ্ছি বলতো, M2টা দিয়ে দিচ্ছি। কি চাইছি তখন আমি, তখন আমাকে কি চাইছে কত গ্রাম চাইছি,
তখন আমার W2টা আননোন করে দিলাম। কি আরেকটা নতুন প্রবলেম সেট হয়ে গেল না, হলো না? তাহলে এখন দেখো ওই প্রবলেমটাকে কি কতভাবে আমি সেট করছি। তাহলে W2 মান কত বেরোবে? তোমরা বলবে সেই তো আগে তো স্যার 12 গ্রাম মিশিয়ে দিলাম, তাহলে 12 অ্যান্সার বেরোবে। দুটো প্রশ্ন। 3 নাম্বার, 90 গ্রাম জলে 12 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে 100 ডিগ্রি সি উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ কত হবে? চলো আরেকটা প্রবলেম সেট করলাম। এই প্রবলেমে কি অ্যান্সার আসবে? নিশ্চয়ই বলছো স্যার এখানে পিটা আননোন আছে, বাকি কি W2টাও তো দিয়ে দিয়েছি। W2টা কত করে দিয়েছি? 12 গ্রাম করে দিয়েছি। তাহলে মোট কথা কি আমি বোঝাতে চাইছি, এটাই শেষ কথা। যে কোনো একটাকে আমি কি করব? আননোন করে দেবো, বাকি ভ্যালুগুলো দিয়ে দেওয়া হবে। তাহলে এই ইকুয়েশন থেকে অ্যাটলিস্ট 5টা প্রবলেম সেট করা যাবে। তাহলে এই ইকুয়েশন সম্বন্ধে যদি স্বচ্ছ ধারণা থাকে, বা কোথা থেকে এসছে, পি কি, পি নট কি, W1 W2 M1 M2 এই টার্মগুলো কি, সেগুলো যদি ঠিকঠাক বোঝা থাকে, তাহলে একটা প্রবলেম করলেই তুমি 10টা প্রবলেম করতে পারবে। নেক্সট আরেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে 100 ডিগ্রি সি উষ্ণতায় বাষ্পচাপ সবসময় দেওয়া থাকে না। 100 ডিগ্রি সি উষ্ণতায় অ্যাকচুয়াল ভেপার প্রেসার কত হওয়া উচিত? 760 মিলি। কারণ কখন একটা লিকুইড বয়েল করে? যখন এর ভেপার প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে রিচ করে। তাহলে আমরা এটাকে অনেক সময় 760 মিলি বসিয়ে নিতে হয়। নেক্সট কলিগেটিভ প্রপার্টির মধ্যে পড়ে স্ফুটনাঙ্কের উন্নয়ন। দেখো এটা থেকে এভাবে আমরা অনেক প্রবলেমই সেট করতে পারবো, একটা প্রবলেম দিয়ে বোঝালাম। নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল জানতে হবে স্ফুটনাঙ্ক কি। স্ফুটনাঙ্ক হচ্ছে যে উষ্ণতায় কোনো একটা তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যাবে, বা কোনো একটা তরল এবং তার বাষ্পের ভেপার প্রেসারটা কি হয়ে যাবে, কোনো তরলের সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপে যখনই সমান হয়ে যাবে যে উষ্ণতায়, সেটাকেই তরলটার আমরা স্ফুটনাঙ্ক করছি। এবারে মনে করে নাও কোনো একটা বিশুদ্ধ দ্রাবক। দেখো বারবার একটা কথা বলছি, রাউল্টের সূত্র মানেই যে দ্রাবকটা বা সলিউটটা যোগ করবে, সলিউটের নেচার কি হবে? অনুবায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, এটা হতে হবে। ধরো এখানে আমরা কোনো একটা অনুবায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত করেছি, তাহলে কি এখানে যখনই মেশাবো তখনই দ্রবণে পরিণত হবে, এবং দ্রবণে পরিণত হলে ভেপার প্রেসারটা ফল করে যাবে। যেমন এখানে ভেপার প্রেসার আর এখানে দিচ্ছি টেম্পারেচারের একটা গ্রাফ বানাচ্ছি। ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচারের গ্রাফ বানাতে গিয়ে কি দেখছি? দেখো ধরে নাও এটা হচ্ছে বিশুদ্ধ জল। বিশুদ্ধ জলের ক্ষেত্রে দেখা যাচ্ছে জলটাকে গরম করছো, মানে টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়াতে 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 এটা 1 অ্যাটমসফিয়ার, বুঝছো? 1 অ্যাটমসফিয়ারে যখন পৌঁছাচ্ছে তখন সে কি করে যাচ্ছে? বয়েল করতে শুরু করছে। তাহলে এটাকে কি বলবো আমরা? টিবি, মানে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার। এখন জলের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে ইউরিয়া বলো, গ্লুকোজ বলো, সুক্রোজ বলো, যে কোনো একটা মিশিয়ে দিই। কেন ইউরিয়া, গ্লুকোজ, সুক্রোজ বলছি? কারণ আমরা রাউল্ট সূত্র লিখেছি না এখানে। রাউল্টের সূত্র অ্যাপ্লিকেবল কোথায়? নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট এই ধরনের সলিউটের ক্ষেত্রে। তাহলে যখনই আমরা কিছু মিশিয়ে দেব, আমরা কি জানি? বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের বাষ্পচাপ কমে যায়। তাহলে এবারে দ্রবণের বাষ্পচাপ কমে গেছে,
এবার দ্রবণটাকে তুমি আবার বয়েল করছো, বয়েল করছো করছো করতে করতে কোথায় গিয়ে পৌঁছালে? এখানে গিয়ে পৌঁছেছো। এটা কোন টেম্পারেচারে বয়েল করছে? টিবি ডট টেম্পারেচারে বয়েল করছে। এটা কিসের জন্য? এটা দ্রবণের জন্য। আর উপরেরটা কিসের জন্য? বিশুদ্ধ দ্রাবকের জন্য। উপরেরটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের জন্য। এখন প্রশ্নটা এখানে যে স্ফুটনাঙ্কের কতটা উন্নয়ন হয়েছে, কতটা স্ফুটনাঙ্ক বেড়েছে, তাহলে কি বলবে তোমরা? তোমরা বলবে স্যার স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হবে টিবি ডট মাইনাস টিবি। এটাকে বলা হয় ডেল টিবি। এই ডেল টিবি কার সঙ্গে প্রপোর্শনাল? এই ডেল টিবি প্রপোর্শনাল টু মোলাল কনসেন্ট্রেশন। বুঝেছো? মোলাল গাঢ়ত্ব। এটা কি গাঢ়ত্ব? মোলাল গাঢ়ত্ব। আচ্ছা, তাহলে এইটাকে দেখে আমরা রাউল্টের সূত্র বানাচ্ছি। তাহলে কি বলছি? কোন একটা বিশুদ্ধ দ্রাবকে কিরকম দ্রাবক দ্রবীভূত করতে হবে? অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের কি গাঢ়ত্ব? মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। তাহলে বোঝা গেল স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র এখান থেকেই লিখে দেওয়া গেল। এবারে এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? দেখো, ডেল টিবি সমান, এবারে প্রপোর্শনাল লিখেছি, তাহলে ডেল টিবির সঙ্গে কি লাগবে? একটা কনস্ট্যান্ট লাগবে। এটা আমি কি বলবো? কেবি। ডেল টিবি সমান কেবি ইন্টু এম। এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট। এটা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট এটাকে বলা হয়। এইবারে তাহলে কেবির সংজ্ঞাটা একটু ডিরাইভ করে দেখি। কেবির সংজ্ঞা কি বলবে? কেবির সংজ্ঞা, কেবির সংজ্ঞা কি করে বানাবো? দেখো, ইকুয়েশন থেকে কেবির সংজ্ঞা বানাচ্ছি। যদি কনসেন্ট্রেশনটা 1 হয় তখন ডেল টিবি কে কি বলবো আমরা? ডেল টিবি কে কেবি বলবো। তাহলে একক যদি মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট কোনো একটা দ্রবণ, সেখানে কিন্তু ওই বারবার একটা কথাই লিখতে হবে, কিরকম দ্রবণ? অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, ওই কথাটা কিন্তু সবসময় লিখতে হবে। দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়নটাকেই বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। এটাকে যদি একটু বড় করে লিখতে যাই, m = 1 না বলে আমি কি বলছি? m = 1 কখন হয়? যখন 1000 ml এ 1 মোল দ্রাবক দ্রবীভূত থাকে। 1000 গ্রাম সলভেন্টে যখন 1 মোল দ্রাবক দ্রবীভূত থাকে। কারণ আমি কি লিখছি? মোলার কনসেন্ট্রেশন। তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখছি 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে যদি কি থাকে? 1 মোল অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে, দ্রাবক দ্রবীভূত থাকে, তখন যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হবে তখন তাকে কেবি বলা। তাহলে কেবির সংজ্ঞাটা কিন্তু আমরা নিজেরা বানিয়ে নিলাম। যে কি বললাম? m = 1 আগে বলতেই হবে। m = 1 বলার উপায় কি? 1000 গ্রামে 1 মোল আছে। কিরকম পদার্থ আছে? অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আছে। তখন যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হবে সেটাকে কি বলবো আমরা? কেবি। তাহলে কেবির সংজ্ঞা আমরা রেডি করে নিতে পেরেছি। আচ্ছা, কেবির একক, কেবি এর একক কি? কেবি এর একক হচ্ছে, কেবির যখন একক করব, এই কেবি সমান আমরা কি লিখতে পারি? ডেল টিবি বাই এম। ডেল টিবি মানে কি? কেলভিন। মোল, এটা কি? এর মানে হচ্ছে মোল পার কেজি। তাহলে এটা কি লিখতে পারি? কেলভিন কেজি মোল ইনভার্স। ক্লিয়ার? তাহলে কেবির ইউনিট আমরা এখান থেকে বানিয়ে নিতে পেরেছি। এরপরে কেবির ভ্যালু কি করে বার করব? কেবির ভ্যালু জলের ক্ষেত্রে কেবি = r টিবি স্কয়ার বাই
1000 ইন্টু এল ভি। অ্যাকচুয়ালি টিবি হচ্ছে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। জলের বয়লিং পয়েন্ট টিবির ভ্যালু কত বসাবে? 100 ডিগ্রি সি বা 373 কেলভিন বসাতে হবে। এলভি ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন কত? 537 ক্যালোরি পার গ্রাম। আর এর ভ্যালু কি ইউনিটে বসাবে? ক্যালোরি ইউনিটে বসাবে। এর ফলে কেবির ভ্যালু যেটা পাবে জলের ক্ষেত্রে 0.52 কেলভিন কেজি। জলের কেবি কি 0.52 কেলভিন কেজি মরিন মাস। শুধু জলের ক্ষেত্রে জলের কেবি যেমন হলো সেই কেবিটা সবার জন্য নয়, কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম কেবি, কারণ সবার তো ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন সেম নয়। তাহলে কেবি এবার আমরা এখান থেকে বলতে পারি জলের কেবি 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স বলতে কি বোঝো? যেমন ক্লাস 9-এ আমরা পড়েছিলাম না, বরফ গলনের নিমতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? সেরকম এখানেও একটা প্রশ্ন আসতে পারে যে জলের কেবি 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স বলতে কি বোঝো? তুমি কি উত্তর দেবে? উত্তর দেবে যে 1000 গ্রাম জলে কি পদার্থ দ্রবীভূত থাকবে? 1 মোল কি পদার্থ দ্রবীভূত থাকবে? 1 মোল অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাব যখন দ্রবীভূত থাকবে তখন স্ফুটনাঙ্কের উন্নয়নটা 0.52 কেলভিন হবে। ক্লিয়ার? ওখান থেকেই কিন্তু আমি বানাচ্ছি, অ্যাকচুয়াল ডেফিনেশন থেকেই কিন্তু আমরা নিয়ে আসছি। এবারে একটা এখান থেকে প্রবলেম সেট করা যায়। দেখো, ডেল টিবি সমান কেবি ইন্টু এম। এম প্রিভিয়াস ক্লাসে বলেছি এম জিনিসটা কি? মোলালিটি। মোলালিটি ক্যান বি রিপ্রেজেন্ট বাই, মোলালিটিটা কি বলে এভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এটা হচ্ছে ডেল। এখন এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে পারি। যেমন একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, 200 গ্রাম জলে 100 গ্রাম দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? এখানে কি দেওয়া আছে? কেবি সমান 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। কি বলা আছে? 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউন্ডের সূত্র থেকে আমরা কি পাই? সূত্র ধরেও করতে পারো বা একবারে ডাইরেক্ট করো যে মোলালিটিটা বার করে নাও। কিভাবে মোলালিটি বার করতে পারবে? 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া আছে, তাহলে তুমি 1000 গ্রাম জলে কতটা আছে? 60 গ্রাম ইউরিয়া আছে। 60 গ্রাম ইউরিয়া মানে কত মোল? 60/60। কেন 6 দিয়েছি? তোমাদের সুবিধার্থে দিয়েছি। এতে কি হবে? 60/60 1 মোল। তাহলে 1 কেজি জলে কত মোল আছে? 1 মোল। তাহলে কি পেলে? মোলালিটি, যেটা মোলালিটি সমান কি পেয়ে গেছো? 1। তাহলে আমি যখন সূত্র ব্যবহার করলাম না, এটা ইউনিটারি মেথডেই অঙ্কটা করে দিলাম। ডেল টিবি সমান কেবি ইন্টু এম। কেবির ভ্যালু কত? 0.52, এম এর ভ্যালু কত? 1। তাহলে অ্যান্সার কত বেরোলো? 0.52। এবারে তোমরা বলবে যে স্যার এটা ডিগ্রি সি বসাবো না কেলভিন বসাবো? খুব এটা ভালো কথা যে ডিগ্রি সি বসাবো না কেলভিন বসাবো। কেউ ডিগ্রি সি বসিয়েছে, আবার কেউ বসিয়েছে কেলভিন। তাহলে কি দুটো কারোর তো ভুল হবে তোমাদের মনে হচ্ছে? না, কোনোটাই ভুল নয়। কারণ ডিগ্রি সি বললেও ঠিক, কেলভিন বললেও ঠিক। কারণ ডেল টিবি উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য কি হয়? সেন্টিগ্রেড স্কেলেও যা হয়, কেলভিন স্কেলেও তাই হয়। একমাত্র গন্ডগোল হয় কখন বলো তো? ফারেনহাইট স্কেলে। তাহলে ফারেনহাইট স্কেলে কিন্তু তোমরা জানো তো, ফারেনহাইট স্কেলের সম্পর্কগুলো জানো তো। এখানে কত বেরোলো?
ডেল টিবি সমান 0.52 ডিগ্রি সি। মানে স্ফুটনাঙ্কর কতটা উন্নয়ন হচ্ছে 0.52 ডিগ্রি সি। এখন এটা তো স্ফুটনাঙ্কের উন্নয়ন পেয়েছি, তাহলে স্ফুটনাঙ্ক কত? আমরা কি জানি ডেল টিবি সমান টিবি ডট মাইনাস টিবি, টিবি ডট সমান হচ্ছে টিবি প্লাস ডেল টিবি। জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত? যদি তোমরা 0 ডিগ্রি সি বসাও তাহলে এটাই 0.52 ডিগ্রি সি বসাতে হবে, তাহলে কত বেরোবে 0.52, তাহলে কি ডিগ্রি সি, এখানে 100 ডিগ্রি সি। টিবি মানে কত বসবে? জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি, 100 প্লাস 0.52 ডিগ্রি সি মানে তোমার 100.52 ডিগ্রি সি। যদি এটা সেন্টিগ্রেডে বসাও, আর যদি কেলভিনে বসাও, কেলভিনে করতে পারো 373 প্লাস 0.52 ডিগ্রি সি, তখন 373.52। এটা তাহলে এখান থেকে করে নেওয়া যেতে পারে। আমরা এই প্রবলেমটাকে বিভিন্নভাবে আরো একই উপায়ে সেট করা যেতে পারে। এই যে 6 গ্রাম ইউরিয়াটা না বলে এটা আমরা কি করতাম, বলতে পারতাম কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণের স্ফুটনাঙ্ক 100.52 ডিগ্রি সি। দেখো প্রবলেম তো একটাই, কেবল প্রবলেমটা চেঞ্জ করছি। 100 গ্রাম জলে এটা 6 না লিখে কি করলাম, কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণের স্ফুটনাঙ্ক কি হবে, তখন তার কত হবে লিখতে পারি না, তখন 100.52 ডিগ্রি সি হবে। তাহলে ব্যাপারটা একই, কেবলমাত্র ওখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিয়েছি। আবার অন্যভাবে সেট করতে পারি আমরা, 100 গ্রাম জলে কত গ্রাম অনুদ্বায়ী, তখন আর ইউরিয়া বলবো না, কত গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক 100.52 ডিগ্রি সি হবে। তখন কি হবে, তখন M2 মান কত বেরোবে, তোমার ইউরিয়া তো 60 বেরোবে। তাহলে একটাই তো কনসেপ্ট, তো একটাই কনসেপ্টটা আমরা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করছি। দেখো এই স্ফুটনাঙ্কের উন্নয়নের সঙ্গে এর পরবর্তী হিমাঙ্কের অবনমন পুরোটাই মিল আছে। আমরা নেক্সট ক্লাসে স্ফুটনাঙ্কের উন্নয়ন যেমনভাবে পড়ালাম, নেক্সট ক্লাসে হিমাঙ্কের অবনমন, ভবিষ্যবন চাপ এবং অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বিষয়ে আলোচনা করব। যাই হোক, আশা করি এই যে অংশটা পড়ালাম ডিটেলসে একটু পড়ো এবং বইয়ের পিছনে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো পড়া আছে সেগুলো একটু দেখো, আশা করি ভালোভাবে বুঝতে পারবে।